আমার সাথে উপস্থিত আছেন অমিত এবং আমাদের সংগঠনের শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক নান্টুদা। খুব সংক্ষেপে দুই একটি কথা বলবো। গতকাল শিলিগুড়ি শহরে মহা জঙ্গল রাজের অন্যতম প্রবক্তা তিনি একটি সভা অনুষ্ঠিত করেছিলেন এবং কয়েকটি বিষয় তিনি উত্থাপন করেছেন। আমি কয়েকটি কথার মধ্যে দিয়ে তার উত্থাপিত বিষয়গুলোকে আপনাদের সামনে আমার পক্ষ থেকে কিছু উত্তর দিয়ে রাখতে চাই। আমরা এই সময়কালে তোলামূল রাজনৈতিক দলের, পরিবারতান্ত্রিক দলের দুই মুখ্য চরিত্র পিসি ভাইপো, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সভায় তারা বলছেন বিধায়কের বদলে তারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। অর্থাৎ যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন যে ওখানকার বিধায়কদের হয়ে তারা দায়িত্ব নিচ্ছেন। তো পশ্চিমবঙ্গের জনগণ এই প্রশ্ন তুলছে যে ওনাদের মধ্যে কে আসলে অ্যাকচুয়ালি দায়িত্ব নিচ্ছেন, পিসি নিচ্ছেন না ভাইপো নিচ্ছেন? এটা যেন একটু বাড়িতে আলোচনা পরামর্শ করে এসে পশ্চিমবঙ্গকে জানান। দুজন তো একই দায়িত্বে থাকতে পারবেন না। ফলে এই বিষয়টি পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার করলে আমার মনে হয়েছে ভালো হবে। দ্বিতীয়ত, শিলিগুড়ি প্রসঙ্গে উনি বলেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার হয়ে তিনি দায়িত্ব নিচ্ছেন, কাজের দায়িত্ব নিচ্ছেন। এত দায়িত্ব সামলাতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু একবার আপনারা ভেবে দেখেছেন এই কথার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে স্বয়ং অভিষেক বাবু এটা মনে করেন যে গৌতম বাবুর কাজ করবার ক্ষমতা নেই, ফলে ওনাকে দায়িত্ব নিতে হচ্ছে। দলের লোকই বলছে যে উনি কাজ করতে পারেন না, এরপরে নিশ্চয়ই শিলিগুড়ির মানুষকে আর বাড়তি অসুবিধা করতে হবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যদিও আমি ভাবলাম যে 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তির দায়িত্ব নিচ্ছে, আমি অভিষেক বাবুর বয়স সঠিক জানি না, নিশ্চয়ই 38-40 কিছু একটা হবে বা তার কম। তো এর মধ্যে দিয়ে এটা গৌতম বাবুর উনি সম্মান করলেন না অসম্মান করলেন? আর শিলিগুড়িবাসীকে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যেভাবে পরিষ্কার করে দিলেন যে গৌতম বাবুর কোনো কর্মদক্ষতা নেই, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে একটি কথাই আমি শুধু বলে রাখি যে শিলিগুড়ির মানুষ এটা জানেন, আমাদের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা যখন উপস্থিত হন তাদেরকে কোনোদিন বলতে শিখেছেন যে শঙ্করের হয়ে শ্রমিকবাবু দায়িত্ব নিচ্ছেন, শঙ্করের হয়ে শুভেন্দুবাবু দায়িত্ব নিচ্ছেন, বা শঙ্করের হয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন? এরকম তো কথা কেউ বলেন না। কারণ ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তাদের দক্ষতা, তার কার্যকর্তাদের ক্ষমতা, কর্মক্ষমতা সম্পর্কে তারা বিশ্বাস করে। কথা প্রসঙ্গে উনি বলেছেন যে আমি এবং আমার সাংসদ আমরা নাকি কলকাতা দিল্লিতে যাই। আমরা তো যেতে চাই না, কিন্তু বাস্তব হচ্ছে যে কলকাতায় বিধানসভা আছে, কলকাতায় মন্ত্রীদের দপ্তর আছে, ফলে বিধানসভার ভেতরে মানুষের কথা, উত্তরবঙ্গের কথা তুলে ধরবার জন্য আমাকে বিধানসভায় উপস্থিত থাকতে হয়। আমি অপোজিশন চিফ হুইপ, আমার কিছু সাংবিধানিক দায় দায়িত্ব আছে, আর মন্ত্রীদেরও দপ্তর আছে। ফলে আমাকে তো কলকাতায় যে যেতে হয় সেটা ওনার ওই বিদেশ ভ্রমণের মতন রেস্ট করার জন্য নয়। আমি যাই উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়া নিয়ে সরকারি দপ্তরে অথবা বিধানসভায়
এই নিয়ে ওনার গাত্রদাহ কেন সেটা আমি বুঝতে পারলাম না। তবে একসময় তৃণমূল কংগ্রেস বলেছিল যে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে গিয়ে কাজ আদায় করতে হবে না, সব উত্তরবঙ্গেই তারা করতে পারবেন। উত্তরবঙ্গে সচিবালয় হয়েছিল, কিন্তু সেই সচিবালয় আজ পর্যন্ত কোনো মন্ত্রী বসেননি। সচিবালয়টা পরিণত হয়েছেন মুখ্যমন্ত্রীর বিশ্রাম কক্ষ হিসাবে আমাদের উত্তরকন্যা ব্যবহৃত হচ্ছে। এবং এই নিয়ে আমি এর আগেও দীর্ঘ বক্তব্য রেখেছি, নতুন করে আর বলতে চাই না। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে উত্তরবঙ্গের মানুষকে যাতে সত্যিই দক্ষিণবঙ্গে গিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রাণপাত পরিশ্রম না করতে হয়, আমরা তার সর্বান্তকরণের চেষ্টা করব এবং সেইভাবে আমরা পরিকাঠামো গড়ে তুলব। অভিষেক বাবু বলেছেন তিনি নাকি শিলিগুড়ির দায়িত্ব নেবেন। আমরা তো চিন্তায় পড়ে গেছি। বেচবার মতন তো আর লোকে বলছে বেচবার মতন তো একমাত্র পাহাড়টাই বাকি আছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী তো সব বেচে দিয়েছে, কয়লা, বালি, জঙ্গল, ডোবা সব বেচে দিয়েছে। উনি যদি এখানে দায়িত্ব নেবেন তাহলে দেখা গেল পাহাড়টাও হয়তো বেচে দেবেন। এটা লোকে বলছে, আমি বলছি না, লোকে বলছে। পশ্চিমবঙ্গের এই ছোট্ট আমার জনপদ শিলিগুড়ি উনি দায়িত্ব নেবেন শুনেই অর্ধেক লোক এখন ভয় পেয়ে গেছে যে এ বাপরে। লোকে বলে তোলাবাজি, সিন্ডিকেট, বালি, পাথর, কয়লা সবকিছু হজম হয় ওনাদের, এমনই ডাইজেস্টিভ সিস্টেম। তাই লোক অত্যন্ত চিন্তায় পড়ে আছেন। উনি আমার শারীরিক আঘাত সম্পর্কে কিছু প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় ওনাকে যারা তথ্য দিয়েছেন আইপ্যাকের টিমই দিয়েছে, ফলে সেই তথ্য যে সঠিক হবে না এটাই স্বাভাবিক। আসলে উনি দেখেন উনার পিসিকে নন্দীগ্রামে যখন আঘাত পেলেন তখন ডান পা না বাপা কোন পায়ে ব্যান্ডেজ বাঁধবেন সেটা ঠিক করতে পারেননি। নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি না হয়ে কলকাতায় গিয়েছিলেন এবং তারপর নির্বাচন অবধি ওই প্লাস্টার খোলেনি, ফলাফল বেরোনোর পরেই প্লাস্টার খুলেছেন। ফলে সেই বাড়ির যা রুচি সেই রুচি অনুযায়ী তিনি তার স্ক্রিপ্ট রেখেছেন। আমি আর এই নিয়ে কিছু বলতে চাই না। একটা নেউটিয়ার একটা সার্টিফিকেট, আমার ডিসচার্জ সার্টিফিকেট আছে। আমিও নিশ্চিতভাবে আশা রাখি অভিষেক বাবু এইটা নিয়ে ঘাটাঘাটি করতে চাননি, হয়তো ওনাকে বলা হয়েছে এই সমস্ত বলতে, উনি বলেছেন। আমার সারা শরীর কাচ ভরে গিয়েছিল, কাচ, এবং সেই সময় শরীরের জামা খুলে সেই কাচ পরিষ্কার করা হচ্ছিল। বাঁ হাত ডান হাত সব জায়গায় কাচের গুঁড়ো ঢুকে গেছিল। তার একটা ছবি নিয়ে তারা নানা ধরনের বিষয় অবতারণা করেছে। আমার মনে হয় ওনার পর্যায়ের নেতা এই ধরনের বক্তব্য না রাখলেই ভালো করতেন। আর শিলিগুড়ির মানুষ জানে, ফলে আমি মনে করি না 4 মাস আগে একটা ঘটনা তিনি বলেছেন। আর আমি তো ওনার পিসির মতন নির্বাচনের সময় পায়ে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ করে আসেন, ফলে এই ধরনের কথা না বলে উনি ভালো করতেন। আমার সাংসদ উনি প্রেস করবেন। আমার সাংসদ কি করেছে সেটা শিলিগুড়ির বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি জানি। আপনারা সাংবাদিক বন্ধুরা আমার সাংসদের হয়ে আমি শুধু একটি কথা বলবো, আমার সাংসদ, আমাদের সাংসদ 2 টার্মের সাংসদ। তার আগে যে 16 জন সাংসদ দার্জিলিং এ ছিলেন, আর আমাদের বর্তমান সাংসদ রাজু বিস্তা, আপনারা গত 16 সাংসদের সাথে আমাদের বর্তমান সাংসদের যে কাজ, তার উপস্থিতি লোকসভার ভেতরে বাইরে এবং আমার দার্জিলিং লোকসভা কেন্দ্রে, আজকে সেটা মানুষের এতটাই নজর কেড়েছে যে ওনাদের গাত্রদাহ শুরু হয়েছে।
আমি এবং আমার সাংসদ কলকাতা এবং দিল্লিতে যাই মানুষের কাজের জন্য। অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি তারা উত্তরবঙ্গে আসেন প্রমোদ ভ্রমণের জন্য। ফলে স্বাভাবিকভাবে দুটো যাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে এবং সেই পার্থক্য মানুষ বোঝেন, আর বোঝেন বলে ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনে মানুষের কাছে এই আবেদন রেখেছে যে ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের আশীর্বাদ নিয়ে এক নতুন পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলব এবং আমরা আশাবাদী যে উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে ধারাবাহিক যে সমর্থন করেছেন তারও প্রতিফলন ঘটবে। আর শেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ধরে ধরে এই যে এলিভেটেড রোড, এনজিপি স্টেশন, এয়ারপোর্ট, কর্নেশনের অল্টারনেটিভ রুট, রিং রোড আছে, রংপুর অব্দি আছে, ট্রেন লাইন থেকে শুরু করে আমরুত প্রকল্পে প্রায় 700 কোটি টাকার জলের থেকে শুরু করে সোয়ারেজ সিস্টেম থেকে শুরু করে গোরখপুর থেকে আমাদের শিলিগুড়ি অব্দি প্রায় 32,000 কোটি টাকার রাস্তা থেকে শুরু করে সমস্ত পরিসংখ্যান আমরা তুলে ধরবো। আমি শুধু অভিষেক বাবুকে অনুরোধ করব, দুটো চ্যালেঞ্জ শব্দটা আমার মনে হয় ব্যবহার না করাই ভালো। আপনার যদি এতটাই শিলিগুড়ি নিয়ে আপনার ভাবনা ছিল, অত দূর থেকে আপনি গৌতম বাবুর হয়ে দায়িত্ব না নিয়ে একবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি নির্বাচনে মানুষের কাছে যেতেন, তাহলে শিলিগুড়ির মানুষ কাকে গ্রহণ করত সেটা প্রমাণিত হয়ে যেত বলেই আমি মনে করি। আমার অনুরোধ থাকলো সম্ভব হলে আপনি আমার বিরুদ্ধে শিলিগুড়িতে নির্বাচনে দাঁড়ান, মানুষ কাকে চান যে সেটা ঠিক করে নেবেন। আর উনি বলেছেন কি আমাকে ভিডিও পাঠিয়ে যাতে বলা হয় যে উনি এই বিষয়গুলো বলেছেন। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। অভিষেক বাবুকে অনুরোধ করব শিলিগুড়িতে সর্বসমক্ষে আপনি আমার সাথে বিতর্কে বসুন, সুস্থ বিতর্ক হবে এবং সেখানে কেন্দ্রের সরকার উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের জন্য কি করেছে এবং তার পাশাপাশি রাজ্যের সরকার উত্তরবঙ্গের জন্য কি করেছেন, পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন, আমি উত্তরবঙ্গ স্পেসিফিক কি করেছেন সেই নিয়ে অভিষেক বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি। শিলিগুড়িতে খোলা মাঠে বিতর্ক হোক, মানুষ সেই বিতর্ক দেখে সিদ্ধান্ত নিক। এই হচ্ছে মোটামুটি আমার কথা বলার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারি। শঙ্করদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে বলতে শোনা গিয়েছিল গৌতম দেবকে জেতালে রাস শিলিগুড়ির রাস আলাদা থাকবে, তাহলে কোথাও গিয়ে গৌতম দেবকে তারাই বিশ্বাস করতে পারছে না? না, গৌতম দেব যে কাজ করতে পারে না সেটা তো উনি সর্বসমক্ষে বলে গেলেন। নাহলে ওনার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, দুবারের মন্ত্রী, এতদিনের মেয়র, তার কাজের দায়িত্ব নিচ্ছে তার হাঁটুর বয়সী একজন ছেলে, ও সেটা আবার প্রকাশ্যে বলছে। তো এর থেকে বড় প্রমাণ আমার মনে হয়, আমি এতদিন ধরে বলেছি মাননীয় মেয়র সাহেবের অদক্ষতা কর্পোরেশন পরিচালনা করবার ক্ষেত্রে ফুটে ফুটে উঠেছে। সেটা ড্রেনের থেকে জল খাওয়া মানুষের সমস্যা থেকে, এসএফ রোডের গাছ কাটা থেকে শুরু করে, কলোনির রাস্তাঘাট শেষ হয়ে যাওয়া থেকে শুরু করে, গ্যাং কালচার থেকে শুরু করে, শুনলাম হিলঘাট রোডের আরেকজন ব্যবসায়ীর উপরে আক্রমণ হয়েছে। তো স্বাভাবিকভাবে একজন অদক্ষ প্রশাসকের হাতে শহর পড়লে কি হতে পারে, মানে রামকৃষ্ণ মিশনের জমি থেকে শুরু করে হিলঘাট রোডে প্রতিদিন ব্যবসায়ীদের মার খাওয়া, অপরাধী গ্রেপ্তার না হওয়া, এই সব কিছু একটা মুখবন্ধ যদি আমরা তৈরি করি বা এই সব কিছু একটা চিত্ররূপ তৈরি করি, তাহলে সেটা মাননীয় মেয়র সাহেবের অদক্ষতা ছাড়া আর কোনো শব্দই মনে হয় তাকে বর্ণনা করার জন্য যথেষ্ট হবে। সকলটা যেটা কালকে অভিষেক বলেছেন সেটা হচ্ছে যে পুরসভাকে ঢেলে সাজাবেন এবং মেয়র পদে এমন একজনকে বসাবেন যে যিনি দিন রাত শিলিগুড়ি বাসিন্দাদের জন্য কাজ করেন। দেখুন, দুটো উত্তর হতে পারে। গৌতম বাবু হারার পরে মেয়র থাকবেন না সেটা আপনি বলে দিয়ে গেলেন, আর 15 বছর ধরে যেটা করতে পারলেন না এখন হচ্ছে বিসর্জনের সময় উনি ঢেলে সাজাবেন। এখন হচ্ছে তৃণমূলের কংগ্রেসের বিসর্জনের সময়, মঞ্চ বাঁধা হয়ে গেছে, ঘাট পরিষ্কার হয়ে গেছে, 2026 তৃণমূল কংগ্রেসের বিসর্জন। অভিষেক আরো একটা কথা বলেছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয় হলে তাহলে শিলিগুড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, উন্নয়ন আরো বেশি হবে।
তা সবই যদি ওনার হাতেই থাকে তাহলে উনি একটু আমার সাথে এই শিলিগুড়িতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না কেন? ডামি ক্যান্ডিডেট চায় না শিলিগুড়ি। অভিষেক বাবুর ডামি ক্যান্ডিডেট নাকি গৌতম বাবু? তাহলে সেটা স্বীকার করুন, কারণ ওনার তো রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। উনি নিজেই বলেছেন কখনো কখনো তো রাজনীতি থেকে থেমে যেতে হয়। তাহলে আমি জানি না অভিষেক বাবু সেটা ওনার জনসভার মঞ্চ থেকে ওনাকে পাশে বসিয়ে রেখে আগামী দিনে আপনি মেয়র থাকবেন না সেটা বলে দিলেন, আর এটাই হচ্ছে আপনার নির্বাচনের শেষ নির্বাচন, ফলে সেটাও ঘোষণা করে দিয়েছে। ফলে এই দুটো ঘোষণা করে দেওয়ার পরে শিলিগুড়ির মানুষ আছেন, ওনার দলের লোকরা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন যে শিলিগুড়ি শহর এগোতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ। ডবল ইঞ্জিনের সরকার 5 বছর দিন, আমরা নিশ্চিত মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম। শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন এবং নন্দীগ্রামে হারিয়েছিলেন। আক্ষরিক অর্থে কি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে তাই জানালেন? আমি চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করবার মতন যোগ্যতা অর্জন করেছি বলে মনে করি না। আমি শুধু এইটুকু বললাম, অভিষেক বাবু যে বক্তব্য রেখেছেন আমি তাকে আমন্ত্রণ জানালাম শিলিগুড়িতে আমার বিরুদ্ধে। সম্পদা, আজকে গৌতম দেব বলেছে আপনি বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন এবং শহরে ভোট এবং ভোটের 4-5 দিন আগে থেকে দাঙ্গা করানোর চক্রান্ত করছে। দেখুন, উনি এক সিনিয়র পলিটিশিয়ান, আপনারা প্রশ্ন করেন বলে আমার উত্তর দিতে হবে। আমি শুধু এইটুকু বলবো, গৌতম বাবুর ভালো ঘুম দরকার, ওনার ঘুম হচ্ছে না বলে এই ধরনের কথা। আরেকটা ব্যাপার যে আপনার পান্ডেরপাড়া যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে আপনি বললেন যে পুলিশ অফিসার করে পুলিশের কাছে আপনারা অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, জানানোর পরে ওনারা আমাকে জানিয়েছেন পুরো বিষয়টি নিয়ে কিছু আপনাদের সামনেই আইসি সাহেবকে যতগুলো জিনিস বলেছি আপনারা দেখেছিলেন। 1 বলেছিলাম ফুটেজ, ডেফিনিট ফুটেজ দিন। 2 বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পোস্টারের মধ্যেই তৃণমূল কংগ্রেসেরই স্টিকার লাগানো হয়েছে, কে সেই মহান ব্যক্তি তাকে সামনে আসুন। আর কতগুলো সিসি ক্যামেরা সঠিক ভাবে কাজ করছে আর কতগুলো কাজ করছে না, ফাংশনাল আর নন ফাংশনাল, তিনটের কোনো কিছু নেই। এই পুরো বিষয়টা নিয়ে অমিত নার্বুদারা আছে, লয়ার টিম আছে, তারা দেখছে। আমি শুধু এইটুকু বলবো যে পোস্টারের মতন একটা ঘটনা নিয়ে মাননীয় মেয়র সাহেব যেভাবে উত্তেজিত হচ্ছেন, এটা ওনার কাছ থেকে কাম্য নয়। ভারতীয় জনতা পার্টির পোস্টার সব ছেড়া। আমি একটাই কথা বলেছি যে সিসি ক্যামেরা দেখে এদেরকে চিহ্নিত করা। দেখবেন নিউ সিনেমায় যে ঘটনাটা ঘটেছে সেখানে তো পুরো ছেলেটাকে এবং মেয়েটিকে দেখা যাচ্ছে, তো তাদের কারো বাড়িতে পুলিশ যায়নি। আমি এইটাই বলেছিলাম যে এই দুটো ক্ষেত্রে মিলিয়ে যাতে পুলিশ ব্যবস্থা নেয়, তো সেখানে তা না করে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়িতে, বিশেষ করে আমাদের মহিলা কার্যকর্তাদের বাড়িতে যাওয়া, এবং শুনলাম নাকি, আমি তো উনি যে ওসি সাহেব সেটাও আমি বুঝিনি। আমি তো উনি কে আমি তাই বুঝিনি, কারণ তো ড্রেসে ছিলেন আর নতুন এসছেন, আমি বুঝতে পারিনি। এখন তো আমি খবর পাচ্ছি উনি নাকি কোনো কারণে ক্লোজ, কি পুলিশ লাইনে ক্লোজ ছিলেন, কি কারণে আমি খোঁজখবর নিচ্ছি ওনার ব্যাপারে। আমি তারপরে যা লিখিতভাবে দেওয়ার সেটা দেব। ওনার আচরণ অত্যন্ত খারাপ, এবং পুলিশ লাইনে তো আমি যদি ক্লোজ হন ডিপার্টমেন্টাল কোনো সমস্যা করলে, ফলে উনি যে বেশ প্রভুভক্ত টাইপের সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আজকে গুরুং বস্তিতে প্রচারে গিয়ে গৌতমদেব দেখতে পারেন যে অনেকগুলো পোস্টার ছেড়া, তারপর সেই পোস্টারগুলো ধরে লাইক করেন, বলেন শঙ্কর ঘোষকে শিলিগুড়িবাসী বয়কট করুন, বিজেপিকে বয়কট করুন। এই ব্যাপারে কি করছে? এতদিন তো বলতেন যে আমি সারাক্ষণে গিয়ে ফেসবুক লাইক করি, এখন তো নিজেই দেখছি আমার থেকে বেশি ফেসবুক লাইক করা শুরু করেছে। আর দেখুন, উনি করলে তো আর শিলিগুড়ির মানুষ বয়কট করবেন না, ওনার কথা বলেছেন, আমি মানুষের কাছে ছেড়ে দিই। এখন মুশকিল হচ্ছে আমার এত পয়সা নেই, আবার নতুন করে ওটা বলতে চাই না যে ওনার মেয়র পরিষদ কি কথা বলেছিলেন, বিল্ডিং এর বিভাগ কে হাতে রেখেছে, এগুলো আর বলতে চাই না। আমি শুধু এইটুকু বলবো, এটা ওনার ভ্রান্ত ধারণা।